যখন কূটনীতি ভেঙে পড়ে তার প্রতিধ্বনি কিন্তু যুদ্ধক্ষেত্রে শোনা যায়। ইসলামাবাদে ঠিক এটাই ঘটেছিল। ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের একটা মার্কিন ইরান বৈঠক, অথচ সেটা মাত্র ২১ ঘণ্টায় পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। আজকে আমরা ঠিক এই কূটনৈতিক বিপর্যয়টাকেই ব্যবচ্ছেদ করতে যাচ্ছি, আর দেখব কিভাবে নম্বিকের এতটুকু আলো শেষ পর্যন্ত নিভে গেল। মাত্র ২১ ঘণ্টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সংক্ষিপ্ত সময়ে ইসলামাবাদে একটা ভঙ্গুর যুদ্ধবিরতির ভাগ্য আর হয়তো পুরো অঞ্চলের শান্তি একটা সুতোর উপর ঝুলছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী একটা সমাধানের জন্য তাদের শেষ চেষ্টাটা করছিল। আর ভাববেন না এটা কোনো সাধারণ বৈঠক ছিল। দীর্ঘ ৪৭টা বছর এই বরফ শীতল সম্পর্কের পর মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের শীর্ষ কূটনীতিকরা শেষ পর্যন্ত মুখোমুখি হয়েছিলেন। দশকের পর দশক ধরে যে অবিশ্বাস জমেছিল তা দূর করার একটা ঐতিহাসিক সুযোগ কিন্তু ছিল এটা। তো আজকে আমরা দেখব কিভাবে আশার আলো নিয়ে শুরু হওয়া এই বৈঠকটা একটা অচলাবস্থার দিকে এগোলো, তারপর বিশ্বাসের সংকট তৈরি হলো এবং শেষে এর অবশ্যম্ভাবী পতন ঘটল। দেখুন, যে কোনো বড় আলোচনায় প্রাথমিক সুরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর ইসলামাবাদে সেই সুরটা বেশ আশাব্যঞ্জকই ছিল। পাকিস্তানি সূত্রগুলো জানাচ্ছিল যে প্রথম দিকের আলোচনা ছিল অনেকটাই ইতিবাচক। এটা থেকে মনে হচ্ছিল যে দুই পক্ষই অন্তত একটা সমঝোতার রাস্তা খুঁজছে। কিন্তু সমস্যাটা হলো, যখন দুটো দেশ একে অপরকে এক ফোঁটাও বিশ্বাস করে না, তখন কথা এগোবে কিভাবে? এখানেই একজন তৃতীয় পক্ষের দরকার হয়, একজন মধ্যস্থতাকারী। পাকিস্তান ঠিক সেই কঠিন ভূমিকাটাই পালন করছিল। আমেরিকা আর ইরানের মধ্যে একটা বিশ্বাসের সেতু তৈরির চেষ্টা করছিল। আর পাকিস্তানের চেষ্টাটা কিন্তু ছিল একদম সর্বাত্মক। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথমে কূটনীতির দরজা খোলেন, আর যখন রাতের বেলা আলোচনা একদম খাদের কিনারে চলে যায়, তখন সেনাপ্রধান আসিম মুনিরকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে হয়। এটা থেকেই বোঝা যায় পাকিস্তান এই আলোচনা সফল করতে কতটা মরিয়া ছিল। কিন্তু এত ভালো শুরুর পরেও সব ইতিবাচক পরিবেশ একটা জায়গাতে এসে থেমে গেল। কূটনীতিতে প্রায়ই এমন হয় জানেন, একটা মাত্র বিষয়ে পুরো চুক্তিটাকেই ডুবিয়ে দিতে পারে। এক্ষেত্রে সেই বিষাক্ত বড়িটা ছিল হরমুজ প্রণালী। এটাকে ডিপ্লোমাসির ভাষার বলে হার্ড স্টেলমেট, মানে অচলাবস্থা। এটা হলো এমন একটা পরিস্থিতি যখন কোনো একটা মৌলিক বিষয়ে কোনো পক্ষই এক চুলো ছাড় দিতে রাজি থাকে না, আর এর ফলে আলোচনার সমস্ত অগ্রগতি একদম থেমে যায়। হরমুজ প্রণালী, ভাবুন একবার, বিশ্বের প্রায় ১/৫ তেলের সাপ্লাই এই সরু জলপথেই যায়। এর নিয়ন্ত্রণ মানেই তো বৈশ্বিক অর্থনীতিতে ছড়ি ঘোরানোর ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই নিয়ন্ত্রণ আর প্রবেশাধিকারটাই নিশ্চিত করতে চেয়েছিল, কিন্তু ইরানের কাছে এটা ছিল তাদের সার্বভৌমত্বের প্রশ্ন, একটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য দাবি। কিন্তু আসল খেলাটা হচ্ছিল পর্দার আড়ালে। ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে ৪টি আলোচনাযোগ্য শর্ত দেয়। এগুলো কি ছিল তা প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করেন এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো বিষয়গুলো ছিল। আর এ ধরনের শর্ত আলোচনাকে কার্যত অসম্ভব করে তোলে। তো যখন আলোচনা এমনিতেই এগোচ্ছে না, ঠিক তখনই আলোচনার বাইরে নেওয়া কিছু পদক্ষেপ আর পরস্পর বিরোধী কথাবার্তা দুই পক্ষের মধ্যে বিশ্বাসটাকে মারাত্মকভাবে নষ্ট করে দিল। আলোচনার মাঝে হঠাৎ করেই একটা আশার ঝলক দেখা দিয়েছিল। খবর এলো যে আমেরিকা ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে, কিন্তু প্রায় সাথে সাথেই একজন মার্কিন কর্মকর্তা এই খবরটা উড়িয়ে দিলেন। দেখুন, কূটনীতিতে এই ধরনের প্রকাশ্য অস্বীকার শুধু একটা খবরের খণ্ডন নয়, এটা প্রতিপক্ষের মুখে একটা চড়ের মতো। এই ঘটনাটা বিশ্বাসে যে ফাটল ধরিয়েছিল তা আর মেরামত করা যায়নি। আর ঠিক এর পরে এলো সেই ঘটনাটা, যেটা হয়তো পুরো আলোচনার কফিনে শেষ পেরেকটা ঠুকে দিল। যখন আপনার কূটনীতিকরা একটা ঘরে বসে শান্তি নিয়ে কথা বলছে, তখন আপনি সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সামরিক অভিযান শুরু করতে পারেন না। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীতে মাইন সরানোর অভিযান শুরু করার ঘোষণাটা ছিল একটা মারাত্মক কৌশলগত ভুল। ইরানের চোখে এটা ছিল একটা স্পষ্ট হুমকি। এখান থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে, এটা কি আলোচনার টেবিলে চাপ বাড়ানোর জন্য একটা উদ্দেশ্যমূলক কৌশল ছিল, নাকি একটা মারাত্মক ভুল যা আলোচনাকে চিরতরে শেষ করে দিল? উত্তরটা যাই হোক না কেন, ফলাফল ছিল একদম বিপর্যয়কর। তাহলে চলুন দেখি এই বিশ্বাসের সংকট আর অচলাবস্থা থেকে কিভাবে আলোচনার শেষ ঘণ্টাগুলোতে পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকল এবং শেষ পর্যন্ত প্রকাশ্যে আলোচনাটা ভেঙে পড়ল। এই টাইমলাইনটা দেখলে পুরো ২১ ঘণ্টার নাটকটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, শুরুটা হয়েছিল বেশ ইতিবাচকভাবে। তারপর সম্পদ মুক্তির গুজব নিয়ে ক্ষণিকের জন্য আশা জাগল, কিন্তু মার্কিন অস্বীকারে বিশ্বাসে ফাটল ধরল। আর সবশেষে মাইন সরানোর ঘোষণাটা আলোচনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করল।
ফলাফল ২১তম ঘণ্টায় কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ। আলোচনা ভাঙার পর মার্কিন আলোচক ভ্যান্সের মন্তব্যটা ছিল বেশ স্পষ্ট এবং কিছুটা বিজয়ী মনোভাবের। তিনি বললেন, দুঃসংবাদ হল আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, এবং আমি মনে করি এটা আমেরিকার চেয়ে ইরানের জন্য অনেক বেশি দুঃসংবাদ। এই কথার মাধ্যমে তিনি ব্যর্থতার পুরো দায়টা ইরানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু ভ্যান্স তো ছিলেন শুধু আলোচক। আসল রাজনৈতিক চাপটা আসছিল ওয়াশিংটন থেকে। তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য ছিল আরও কঠোর। আমরা চুক্তি করি বা না করি, এতে আমার কিছু যায় আসে না। যাই ঘটুক না কেন, আমরাই জিতব। যখন সর্বোচ্চ পর্যায় থেকে এমন বার্তা আসে, তখন যে কোনো ধরনের ছাড় বা সমঝোতার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। এটা কূটনীতিকে প্রায় অসম্ভব করে তোলে। তো আলোচনা তো ব্যর্থ হল, কিন্তু এর পর কি? এই অঞ্চলের ভবিষ্যৎ এখন কোথায় দাঁড়িয়ে? সবার নজর এখন পরবর্তী ১০ দিনের দিকে, কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়সীমা খুব দ্রুত ঘনিয়ে আসছে। ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে চলছে। ২২শে এপ্রিল, এই তারিখটা মাথায় রাখুন, কারণ সেদিনই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। ইসলামাবাদে কূটনীতিক দরজা বন্ধ হয়ে যাওয়ায় আর হাতে মাত্র ১০ দিন সময় থাকায় এই অঞ্চলে এখন যুদ্ধের দামামা বাজার একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে। এই পুরো ব্যর্থতার যদি আমরা একটা পোস্টমর্টেম করি, তাহলে কয়েকটা বড় ভুল চোখে পড়ে। প্রথমত, কথার সাথে কাজের অমিল। শান্তির আলোচনার সময় সামরিক শক্তি দেখানো। দ্বিতীয়ত, জনসম্মুখে নিজেদের বার্তা নিয়ন্ত্রণ করতে না পারা, যা বিশ্বাসকে একদম ধ্বংস করে দেয়। আর সবশেষে, প্রাথমিক যে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকে কাজে লাগানোর সুযোগটা হাতছাড়া করা। এই প্রত্যেকটা ভুলই ছিল এক একটা পেরেক, যা এই আলোচনার কফিনে ঠুকে দেওয়া হয়েছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ভূ রাজনৈতিক এই দাবার বোর্ডে পরের চালটা কি হতে চলেছে? ইসলামাবাদে কূটনৈতিক দরজা বন্ধ হয়ে গেছে, আর যুদ্ধবিরতির ঘড়ির কাঁটা প্রায় শূন্যের কোঠায়। ২১ ঘণ্টার আলোচনা হয়তো শেষ, কিন্তু এর যে পরিণতি, তা এই অঞ্চলের ভবিষ্যৎকে আগামী বহু বছর ধরে প্রভাবিত করতে পারে।